আজকে বিএনপিকে আপনারা মানে কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন। তা আপনারা ক্ষমতায় তো ছিলেন, আপনারা ক্ষমতায় থেকে একটি দল গঠন করেছেন, এনসিপি নামক যে দল, এটি ক্ষমতায় থেকেই নাহিদ ইসলাম গঠন করেছিলেন। আপনারা জুলাইয়ের সময় কি করেন নাই বলেন? আওয়ামী লীগের এমপিদের বাসায় সমন্বয়ক পরিচয়ে গিয়ে চাঁদাবাজি করা, এখনো পর্যন্ত কেউ কেউ জেলে রয়েছে। ডিসি নিয়োগের কেলেঙ্কারি, এরপরে আপনার বন্দরের উপদেষ্টা হয়ে যাওয়া, প্রত্যেকটা মিনিস্ট্রিতে ছাত্র উপদেষ্টা নিয়োগ দেওয়া, এবং এনসিটিভি কেলেঙ্কারি, তাই না? কত কত কেলেঙ্কারির কথা আমরা শুনেছি। আপনারা তো বলেন যে আপনাদের অবদানে নাকি প্রধানমন্ত্রী হয়েছে, আপনাদের অবদানে নাকি স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছে। তা আপনাদের যদি বিশাল অবদান থেকে থাকে, আমি বলছি না নাই, আছে, আপনাদের অবদান আছে, কিন্তু আপনাদের বিশাল অবদানের কারণে তো নেপালের মতন আপনাদেরকেও এদেশের জনগণ ক্ষমতায় আনার কথা ছিল, আনলো না কেন? কারণ 18 মাসে আপনারা ব্যর্থতার পরিচয় দিয়েছেন। আপনারা 18 মাসে সংস্কার করতে চেয়েছিলেন, আপনারা বিচার করতে চেয়েছিলেন। আজকে যে আক্ষেপ নিয়ে শহীদ নাফিসের মা কথা বললেন, আমার মা কথা বললেন, এই আক্ষেপ নিয়ে তো কথা বলার কথা ছিল না। আপনাদেরকে স্যালুট জানানোর কথা ছিল, কিন্তু ওই জুলাই শহীদের বাবা আপনাদের উপস্থিতিতে কেন এই প্রতিবাদগুলো করলো? 5 মাসের সরকারের বিরুদ্ধে আপনাদের এত সমালোচনা, অথচ 18 মাস আপনারা ক্ষমতায় ছিলেন। যে সময় রাষ্ট্রের পুনর্গঠন করা দরকার ছিল, জবাবদিহিতা, স্বচ্ছতা নিশ্চিত করা দরকার ছিল, যে সময়ে রাষ্ট্রের পরিবর্তনের জন্য কাজ করা দরকার ছিল, সেই সময় আপনারা রাষ্ট্রের পরিবর্তনের জন্য নয়, বরং নিজেদের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করেছেন। এই জন্য মানুষ আপনাদের উপরে পরবর্তীতে আর আস্থা রাখতে পারে নাই। আপনারা তো বাংলাদেশে ক্ষমতায় কিংবা বিরোধী দল হওয়ার কথা ছিল, যেহেতু জুলাই গণঅভ্যুত্থানে আপনাদের অনেক ভূমিকা, আমি অস্বীকার যাচ্ছি না, নাহিদ ইসলাম, আসিফ মাহমুদদের অনেক ভূমিকা আছে, এটা মানতে হবে। কিন্তু সেই ভূমিকা থাকা সত্ত্বেও দেশের মানুষ পরবর্তীতে ভোট দিয়ে বিএনপিকে কেন ক্ষমতায় আনলো বলেন? বিএনপিকে ক্ষমতায় আনার একটাই কারণ, মানুষ মনে করলো বাংলাদেশের এই ভেঙে পড়া রাষ্ট্র ব্যবস্থা, এই ব্যবস্থাকে যদি মেরামত করতে হয়, বিএনপির বিকল্প নাই। যুগে যুগে যখন সংকট শুরু হয়েছে, তখন বিএনপি হাল ধরেছে। বিএনপি চাইলে ওই সময় অন্তর্বর্তীকালীন সরকারকে চাপ দিয়ে 3 মাসের মধ্যে নির্বাচন আদায় করতে পারত, কিন্তু আপনারা চেয়েছিলেন দীর্ঘ সময় থাকবেন, বড় সংস্কার করবেন। ডক্টর মোহাম্মদ ইউনূস বলছিল না, ছোট সংস্কার চাইলে দ্রুত নির্বাচন, বড় সংস্কার চাইলে পরে নির্বাচন। তো বড় সংস্কারের জন্য তো 18 মাস সময় নিয়েছেন, কিন্তু সংস্কারগুলো কি বলতে পারবেন? নাহিদ ইসলাম তো 6 মাস দায়িত্ব পালন করেছিল। মিডিয়ার কি সংস্কার হয়েছে? সাংবাদিক ভাইরা, আপনাদের দাবি দেওয়ার কতটুকু পূরণ হয়েছে বলেন? গণমাধ্যমের কতটুকু সংস্কার হয়েছে? তো নাহিদ ইসলাম কি এই ব্যর্থতা কখনো স্বীকার করেন? এরপরে মাহফুজ আলম, তিনি পরবর্তী দায়িত্ব পালন করেছেন, মিডিয়ার কতটুকু সংস্কার হয়েছে? আপনাদের ভাগ্যের কতটুকু পরিবর্তন হয়েছে? আসিফ মাহমুদ তো দীর্ঘ সময় ক্ষমতায় ছিলেন, তাকে নিয়ে কেন এত বিতর্ক? তার এপিএস কে নিয়ে কেন এত কেলেঙ্কারি? এছাড়া নাহিদ ইসলামের পিও, তাকে নিয়ে সেই আতিক বর্ষের সম্ভবত নাম, তাকে নিয়ে নগদের কেলেঙ্কারি। আমি এগুলো বলতে আসলে লজ্জা লাগে, কিন্তু ওই যে বিএনপির ভূমিকা সম্পর্কে জানতে চাই। বিএনপিকে নাকি তারাই প্রধানমন্ত্রী বানিয়েছে, ক্ষমতায় বসিয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী বানিয়েছে, সকল মন্ত্রী বানিয়েছে, মানে তাদের অবদানের কারণে নাকি বিএনপি ক্ষমতায়। আপনাদের কি দল নাই? দল তো একটি গঠন করছিলেন। সুতরাং এই দলের মাধ্যমেই তো আপনাদের ক্ষমতায় যাওয়ার কথা ছিল। যেহেতু যেতে পারেননি, জনগণ বিএনপির উপরে আস্থা রেখেছে। সুতরাং বিএনপিকে সুন্দরভাবে দেশ পরিচালনায়, রাষ্ট্র পুনর্গঠনে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে স্বপ্ন, সেটি বাস্তবায়নে সহযোগিতা করেন। আপনারা গণঅভ্যুত্থানের শক্তি, আপনাদের ভিতরে আমাদের ভিতরে এই বিভেদ, এই সমালোচনা, আলোচনা, এই গালিগালাজ, এই কারণে ওই দিল্লিতে বসে স্বৈররানী শেখ হাসিনা অট্টহাসি দিচ্ছে, এবং এই যে বলছে ডিসেম্বরে ফিরবো, সাহসটা পাচ্ছে কিভাবে? এই নাসিরউদ্দিন পাটোয়ারিদের গালিগালাজের কারণে, এই জামাত ইসলামের প্রতিনিয়ত হুমকির কারণে, তাই না? জামাত ইসলাম বলছে তাদের নাকি এই সক্ষমতা, তারা নাকি 7 দিনে সরকার পতন ঘটাইতে পারে। কর্নেল ওলি সাহেব বলল না যে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে ছোট ছেলে নাহিদ ইসলাম আর মাওলানা মামুনুল হক তারা একতাবদ্ধ হয়ে রাজপথে নামলে 7 দিনের মধ্যে বিএনপি সরকার পতন হবে। 7 দিন শেষ হয়ে গেছে, একসাথে বহু প্রোগ্রাম করেছে, কিন্তু বিএনপি পতন হয়নি। বিএনপিকে জনগণ ভোট দিয়ে ক্ষমতায় বসিয়েছে। বিএনপির নির্বাচনী ইশতেহারে স্পষ্ট উল্লেখ করা আছে। আমি আজকেও সেই নির্বাচনী ইশতেহার আমি চেক করে তারপরে আপনাদের সামনে কথা বলছি। সেখানে স্পষ্ট উল্লেখ করা আছে, আমরা যে সংস্কারের বিষয়ে ঐক্যমতে এসেছিলাম এবং স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদের পুরোটাই বাস্তবায়ন করা হবে। যে কথা নির্বাচনের আগে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছিল,
বিএনপি সংগ্রামী মহাসচিব বলেছিলেন এবং ওই সময় বিএনপির মাননীয় চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছিলেন এবং নির্বাচনের পরে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এবং বিএনপির নেতৃবৃন্দ একই কথা বলছে। সুতরাং বিএনপির মধ্যে কোনো ছলনা নাই। বিএনপির স্পষ্ট অবস্থান, গণহত্যার বিচার ইনশাল্লাহ বিএনপি সরকারের মেয়াদেই হবে এবং স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন ইনশাল্লাহ বিএনপি সরকারের মেয়াদেই হবে। বাবা, আপনি আস্থা রাখছেন বিএনপির উপরে? মা, আপনার তো আস্থা আছে। ইনশাল্লাহ আপনি বিএনপি সরকারের উপর আস্থা রাখুন। আপনাদের যে কোনো দাবি, আপনাদের যে কোনো দাওয়া, এগুলো নিয়ে আমাদের কাছে যাবেন। আপনাদের দাবি দাওয়া ইনশাল্লাহ বিএনপি সরকার বাস্তবায়ন করবে। যেহেতু বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তিনি আমার উপর আস্থা এবং বিশ্বাস রেখে তার রাজনৈতিক সহকারী হিসেবে আমাকে দায়িত্ব প্রদান করেছেন। সুতরাং রাজনৈতিক পরিশুদ্ধতা, একই সাথে যারা অপরাজনীতি সৃষ্টি করতে চায়, যারা দেশকে নিয়ে চক্রান্ত এবং ষড়যন্ত্রের মাধ্যমে যারা আজকে শেখ হাসিনাকে দেশে ফেরার এক ধরনের সাহস যোগাচ্ছে, সেই বিষয়গুলো নিয়ে ইনশাল্লাহ আমরা শহীদ পরিবার সহ একসাথে কাজ করব। শেখ হাসিনা বাংলাদেশে ফিরলেই সরাসরি তার ফাঁসি হবে এবং বিচারের মধ্যে দিয়ে আমরা শেখ হাসিনার সাথেও ন্যায় বিচার নিশ্চিত করতে চাই। আওয়ামী লীগের নেতৃবৃন্দকে আমি বলতে চাই, যারা বাংলাদেশে আছেন, যারা পালিয়ে গেছে, এরা জীবনে ফিরবে না। আওয়ামী লীগের যারা বাংলাদেশে রয়েছে, কোনো অন্যায় করে নাই, জুলুম করে নাই, অপরাধ করে নাই, জুলাই গণঅভ্যুত্থানের সময় নেতিবাচক ভূমিকা রাখে নাই, তাদের সাথে ইনশাল্লাহ বিএনপি সরকার ন্যূনতম জুলুম করবে না। আমরা কারোর সাথে জুলুম করব না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, আমার এই মেরুদণ্ড ১/১১ সরকারের সময় ভেঙে দিয়েছিল, আমি যদি এখন প্রতিশোধ নেই আমার এই ব্যথা কি চলে যাবে? সুতরাং আমরা অযথা কাউকে ব্যথা দিব না।